সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সিস্যাটের কম্প্রিহেনশনকে কিভাবে তোমার সামনে ইজি থেকে ইজিয়ার এবং ইজিয়েস্ট বানাবে সেই টেকনিক তোমাদের শেখাবো। মনে রাখবে এই পোর্শনটায় কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসের খেলা, অর্থাৎ কমিশন যে কোয়েশ্চেন পেপারটা তোমাদের সামনে আর কি দেবে, ডেলিভার করবে, সেইখানে যে কম্প্রিহেনশন থাকবে সিস্যাটে কিছু ওয়ার্ডের খেলা থাকবে, যেমন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অনলি এই তিনটে ওয়ার্ডের খেলা ওরা রাখবে এবং এর মধ্যে যে টোনগুলো, প্রেডিকেটের যে টোনগুলো তোমাকে খেয়াল করতে হবে এবং ফার্স্ট টাইম কি আন্ডারলাইন করে নিতে হবে, সেটাও আমি এই ক্লাসে দেখতে পাবে, আমি দেখাবো। সেটা পজিটিভ টোন কোনটা, নেগেটিভ টোন কোনটা এবং নিউট্রাল টোন কোনটা, এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতা তোমার থাকতে হবে, স্পেশালি এই নেগেটিভ আর নিউট্রাল। ঠিক আছে, এই জায়গায় খেলবে। দেখো পজিটিভ যেটা টোন থাকে, পজিটিভ টোন তো দেখলেই তুমি বুঝতে পারবে, তাই না, যে হ্যাঁ এটা পজিটিভ টোন। ঠিক আছে, কিন্তু একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে যে প্যাসেজটার মধ্যে এই নেগেটিভ আর নিউট্রাল এই দুটো যেন তুমি বুঝতে না পারো, সেই মতো কোয়েশ্চেনের প্যাসেজ প্লাস প্যাসেজের মধ্যে যে সেন্টেন্স তার যে প্রেডিকেট সেইটা সেট করা হবে। ঠিক আছে, এইটা বেসিক ক্লাস হলেও এই ক্লাসটা তোমাকে যে কনসেপ্ট শিখিয়ে যাবে সেই কনসেপ্ট দিয়ে তুমি কম্প্রিহেনশন সলভ করতে পারবে। তবে এই ক্লাসটি মোটেই এটা ভাববে না যে একবার দেখে আমার হয়ে যাবে, ক্লাসটি তোমাকে দেখতে হবে এবং প্রত্যেক ক্লাসের মতো এই ক্লাসের নিচে বক্সে তুমি ক্লাস নোটস এবং হোমওয়ার্ক পেয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করি। ঠিক আছে, তো দেখো কম্প্রিহেনশন বেসিক্যালি কি ধরনের তোমাদের আসবে। ঠিক আছে, এক্সপেক্টেড টাইপস যাকে বলা হয়, এক্সপেক্টেড টাইপস মানে হচ্ছে যে কোন ধরনের কম্প্রিহেনশন আমরা দেখতে পারবো, কারণ অনেক ধরনের কম্প্রিহেনশন হয়। কোন ধরনের কম্প্রিহেনশন দেখতে পারবো, প্রথম হচ্ছে রিপোর্ট বেসড, অর্থাৎ ধরো কোন একটা রিপোর্ট এসছে, নীতি আয়োগের কোনো রিপোর্ট এসছে, বা তোমার WHO হু এর কোনো রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কোনো রিপোর্ট এসছে। ঠিক আছে, কি আমাদের ধরো প্রাইম মিনিস্টার্স অফিস পিএমও থেকে কোনো রিপোর্ট এসছে, বেসিক্যালি HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলোর রিপোর্ট বেসড একটা কম্প্রিহেনশন হয়। এডিটোরিয়াল বেসড হয়, অর্থাৎ কোনো ইংলিশ নিউজ পেপার, ঠিক আছে, যেমন দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, ঠিক আছে, দ্য টেলিগ্রাফ, এই ধরনের কোনো এডিটর মানে এডিটোরিয়াল তোমার সেকশানে যে এডিটোরিয়ালস যে লেখাটা থাকে, লেটার থাকে বা যে আলোচনা ডিসকাশন থাকে তার উপরে আসতে পারে, অথবা ফিলোসফিক্যাল প্যারাগ্রাফও দিতে পারে। ঠিক আছে, ফিলোসফিক্যাল প্যারাগ্রাফ। অ্যান্ড স্ট্যাটিক জিএস বেসডও থাকতে পারে, কোনো ঘটনাকে নিয়ে সেই ঘটনাটাকে অথর পড়বে এবং তার নিজের মতামত জানাবে। সবসময় এই জায়গাটায় একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এইখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আমাদের এখানে ধরতে হবে, তাহলে কিন্তু পুরো তোমার কম্প্রিহেনশনটা তোমার জায়গায় চলে আসবে এবং এই সব যে টাইপই আসুক না কেন তুমি সব টাইপের মধ্যে একটাই মাত্র লার্নিং লাগাবে, যেটা বেসিক ক্লাসে আমরা দেখছি। কি স্কিল তোমার লাগবে, অর্থাৎ কোন স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে টু সলভ সাচ কাইন্ডস অফ কম্প্রিহেনশন। প্রথম হচ্ছে ইন্টারপ্রেটিং কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ ডেটা। যেমন দেখো তোমাকে যদি বলা হয় 10%, এটার উপরে তোমাকে ফোকাস করতে হবে। এই 10%টা তোমাকে এরমভাবে নিউমেরিক্যালসেও লেখা থাকতে পারে, নাম্বারসে আর কি, ডিজিটে, অথবা তোমাকে ওয়ার্ডেও লেখা থাকতে পারে, এরকম 10 দিয়ে পার্সেন্ট এরমও লেখা থাকতে পারে। ঠিক আছে, যার জন্য এইটাকে যখনই তুমি দেখবে সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করো। ঠিক আছে, আমি তোমাকে দেখাবো একটু পরেই। ইভ্যালুয়েটিং এভিডেন্স বেসড কনক্লুশন, অর্থাৎ কি যেটার এভিডেন্স আছে, প্রমাণ আছে তোমার হাতে, ঠিক আছে, সেইটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং কনক্লুশনে সেটাকেই কাজে লাগাতে হবে। এভিডেন্স, যার এভিডেন্স নেই তার যদি কোনো রকম টাচও থাকে তুমি কিন্তু সেটাকে ধরবে না, সেটাকে তুমি অ্যাভয়েড করবে। রিকগনাইজিং অথরিয়াল ইন্টেন্ট থ্রু ডিকশন, অর্থাৎ অথর যে এটাকে আমাদের সামনে লিখছে তার ইন্টেনশন কি, ঠিক আছে, রচনা শৈলীর মধ্যে তার ইন্টেনশনটা বুঝতে হবে। ক্লিয়ার? কানেক্টিং এক্সাম্পলস টু থিওরিটিক্যাল কনসেপ্টস, অর্থাৎ থিওরি আর এক্সাম্পলস এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন তোমাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে এই চারটে স্কিল তোমাকে স্টেপ বাই স্টেপ তোমার মধ্যে আনতে হবে। ঠিক আছে, বেসিক ক্লাসে তুমি যেগুলো পাবে সেগুলো তো এই ক্লাসে তুমি পাবেই, তুমি প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে।
এবং যখন আমাদের অ্যাডভান্স যে ক্লাসটা আসবে রাইট স্মার্ট, ঠিক আছে, সেখানে আমরা তোমাদের লাইভও দেখাবো, ঠিক আছে, সে সময় যখন আসবে আমরা ঠিক করিয়ে দেবো। আগে থিওরিস ক্লাসগুলো রেকর্ডেডে খুব ভালো করে নাও, কারণ এই ক্লাসগুলো একবার দুবার দেখতে লাগবে, রিভিশন লাগবে। তো চলো এগোই, কিছু এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে। আর এই এক্সাম্পলগুলো না একদম মন্ত্রের মতো মুখস্থ করে নাও। এক্সাম্পলে আমি যা তোমাদের বোঝাবো তুমি মন্ত্রের মতো মুখস্থ করে নাও, কারণ এই ধরনের সেন্টেন্সই আসবে, ঠিক আছে। এগুলো তো দেখো ইউটিউবে রিভিল করা যায় না, কারণ এই কনসেপ্ট নিয়ে অনেক বড় বড় ইনস্টিটিউশন বা যারা ধরো ইংলিশে আমাদের থেকে পিছিয়ে আছে তারা এটা নিয়ে বিজনেস করবে, যার জন্য আমরা ইউটিউবে এগুলো শেখাতে পারি না। তো দেখো এই ধরনের সেন্টেন্স তোমার সামনে বারবার আসবে। তুমি যদি একটা পেজ খোলো বা কোনো যদি একটা কম্প্রিহেনশন খোলো, তাহলে তুমি দেখবে এই ধরনের সেন্টেন্স আসবে। এগুলোকে মন্ত্রের মতো মুখস্থ করে নাও। যেমন দেখো রিভিল্ড ট্রাভেলিং ডিসপ্যারিটিস, রিভিল্ড ট্রাভেলিং ডিসপ্যারিটিস, এই ধরনের সেন্টেন্সের মানে প্রেডিকেট স্ট্রাকচার, এটা তো প্রেডিকেট বোঝাচ্ছি আমি, প্রেডিকেট স্ট্রাকচার বারবার তুমি বিভিন্ন কম্প্রিহেনশনের মধ্যে দেখতে পাবে, যার মানে হচ্ছে উদ্বেগজনক বৈষম্য প্রকাশ, তাই তো। ডিসপ্যারিটিস মানে হচ্ছে বৈষম্য, ট্রাভেলিং মানে কি, মানে তোমার যেখানে উদ্বেগজনক, আর রিভিল মানে প্রকাশ, প্রকাশ করেছে, পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে এই ধরনের তুমি বারবার সেন্টেন্সের প্রেডিকেট পাবে, এটাকে মুখস্থ করে নাও। টোন কি এই প্রেডিকেটটার, না অ্যালার্মিং বা কনসার্নড, অর্থাৎ যখনই রিভিল্ড, এই দেখো রিভিল্ড, রিভিল মানে কি প্রকাশ করা, তাই তো, REVEL, রিভিল মানে প্রকাশ করা। রিভিলের অ্যান্টোনিম কি বলো, কনসিল, কনসিল মানে গোপন করা, তাই তো। তাহলে রিভিল বা কনসিল, বোঝা গেল। যখনই এরম কোনো ওয়ার্ড তুমি পাবে, তারপরে ট্রাভেলিং পাবে, ডিসপ্যারিটিস পাবে, তখনই তুমি মাথায় রাখবে যে সেটা অ্যালার্মিং টোন তোমার সামনে তুলছে, ঠিক আছে। ফ্রেমস দ্য ডেটা অ্যাজ প্রবলেমেটিক, তখনই তোমাকে বুঝতে হবে যে এখানে প্রবলেম বলছে, প্রবলেম, এটাকে ক্রিটিক্যাল টোন বলা হয়, তাই না। রিভিল ট্রাভেলিং ডিসপ্যারিটিস, তাহলে তোমার মধ্যে যদি সেই নলেজ এবং সেই স্কিল না থাকে, তাহলে তুমি বুঝছো কি করে যেটা ট্রাভেলিং ডিসপ্যারিটিস আমাদের সামনে প্রকাশ করছে। যে সাবজেক্টে তোমার নলেজ নেই, তুমি কি করে বুঝবে যে সেটা তোমার সামনে উদ্বেগজনক। তার মানে অথর যে তোমার সামনে এই প্যাসেজটা লিখছে, প্রত্যেকটা কথা কিন্তু খুব মন দিয়ে শোনো, অথর যে প্যাসেজটা লিখছে তার প্রথম লাইনেই দেখবে এই ধরনের সেন্টেন্স তোমাকে দিয়ে দেওয়া হবে। যখনই এই ধরনের সেন্টেন্স পাবে, স্পেশালি এই এরকম কিছু পার্ট, তখনই মনে রাখবে যে অথর ইজ অ্যান এক্সপার্ট, সেই সাবজেক্টের ব্যাপারে অথর এক্সপার্ট এবং তিনি উদ্বেগ প্রকাশ করছে বৈষম্যটা দেখে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, নেক্সট পয়েন্ট, যদি এই ধরনের সেন্টেন্স থাকে যেটা আমি প্রথমেই তোমাকে বললাম, তাই না, দেখো ডেটা দিয়ে দিয়েছে এখানে, হ্যাড রাইজেন বাই 8%, ঠিক আছে, হ্যাড রাইজেন বাই 8%, যদি এই ধরনের থাকে যে বেড়েছে 8% হারে বেড়েছে, এটার বাংলাটা হচ্ছে 8% হারে সেটা বৃদ্ধি পেয়েছে। যখনই এই ধরনের কোনো ডেটা তোমাকে দেবে এবং যেটা মাথায় রাখবে যেটা 10%-এর থেকে কম, ঠিক আছে, 10%-এর থেকে কম, 8% এখানে দিয়েছে, তখন তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিউট্রাল বা অবজেক্টিভ। অর্থাৎ আমাদের টার্গেট যে খুব আশাজনক তা নয়, নিউট্রাল আছে কিন্তু অবজেক্টিভ আছে যে আমরা পরের বার হবে। ওকে, ক্লিয়ার। এই ধরনের সেন্টেন্সও কিন্তু তুমি প্রথম 3 লাইনের মধ্যে পাবে। খুব মন দিয়ে বলছি, শুনে নাও, প্রথম 3 লাইনের মধ্যে পাবে প্যাসেজে অথর এই ধরনের সেন্টেন্স প্রথম 3 লাইনের মধ্যে ইউজ করবে। যেমন এইটা প্রথম লাইনেই তুমি, এই সেন্টেন্সটা তুমি প্রথম লাইনেই পেয়ে যাবে, বা হয়তো সেকেন্ড লাইনের প্রথমে পাবে, কিন্তু এইটা তুমি মানে সেকেন্ড এই পার্টটা, এরম কিছু পার্ট তুমি প্রথম 3 লাইনের মধ্যে পাবে, যেটা একদম নিউট্রাল বা অবজেক্টিভকে বোঝায়, ঠিক আছে। এবং ইমোশনাল মডিফায়ার্স লেস, মানে কোনো রকম ইমোশনাল টাচ এর মধ্যে থাকবে না, বোঝা গেল। কিন্তু অনেক সময় এই জায়গাটার পরিবর্তে তোমাকে স্ট্যাগনেটেডও বলা হতে থাকে। স্ট্যাগনেটেড মানে কোনো একটা জায়গায় আটকে যাওয়া, অর্থাৎ নেগেটিভ গ্রোথকে স্ট্যাগনেটেড বলা হয়, ঠিক আছে। নেগেটিভ গ্রোথ এবং পজিটিভ গ্রোথের মাঝখানে, ঠিক আছে, মানে নেগেটিভ গ্রোথ এখনো স্টার্ট হয়নি কিন্তু হওয়ার চান্সেস বেশি, আবার পজিটিভ গ্রোথ কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, একই আছে, যাকে বলে একই আছে, তখন তাকে বলা হয় স্ট্যাগনেটেড। যদি স্ট্যাগনেটেড বলা হয় তখন ওটাকে নেগেটিভ ধরা হবে। তাহলে খুব মন দিয়ে বোঝো, হয় এরম ডেটা দেবে
ডেটা যদি দেয় নিউট্রাল বা অবজেক্টিভ, এর মধ্যে কিন্তু কোনো রকম নেগেটিভ ব্যাপার নেই। এই জায়গায় এসে ছেলেমেয়েরা ভুল করে। আমি প্রথম স্লাইডে যেটা বলছিলাম যে কোনটা নিউট্রাল এবং কোনটা নেগেটিভ এইখানে খেলে। এইখানে যে কোশ্চেন বানাবে, ফ্রেম করবে আর কি প্যাসেজ তোমাদের জন্য, সে এই জায়গায় এসে তোমার সঙ্গে খেলবে। আর তুমি যদি না বুঝতে পারো, তোমার যদি শেখা না থাকে, কারণ এগুলো না শেখালে অসম্ভব ব্যাপার, নিজে নিজে শেখা যায় না, তাহলে তোমার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে, তাই না? সাবজেক্ট প্রেডিকেট নলেজ না থাকে। তাহলে যদি স্ট্যাগনেটেড থাকে, ওয়ার্ডটাকে কপি করে নাও, স্ট্যাগনেটেড মুখস্থ করে নাও, তাহলে তোমাকে বুঝতে হবে সেখানে নেগেটিভ টোন ক্রিয়েট হচ্ছে, সেখানে কিন্তু নিউট্রাল টোন নেই। ক্লিয়ার? 3 নম্বর একটা এক্সাম্পল দেখো, যদি এরম সেন্টেন্স থাকে, এবং এরম সেন্টেন্সও থাকবে প্রথম 5 থেকে 6 লাইনের মধ্যে, ওয়ার্কার্স ডকুমেন্টেড পারসিস্টেন্ট ম্যালনিউট্রিশন, তার মানে ওয়ার্কার্স শ্রমিকদের স্থায়ী অপুষ্টির নথিভুক্ত, তাই তো? অর্থাৎ কি, শ্রমিকরা যে ডেটা, মানে শ্রমিকদের তরফে যে ডেটাটা পাওয়া যাচ্ছে রিপোর্টের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে স্থায়ী, যেটা মেটার নয়, পারসিস্টেন্ট, স্থায়ী অপুষ্টি সেখানে রয়েছে। বোঝা গেল? এই লাইনটা মুখস্থ করে নাও। এই লাইনগুলো, আমি যে লাইনগুলো এখানে ডিসকাস করছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলো মুখস্থ করে নাও। এই ধরনের লাইন, সেম লাইন তোমার বিভিন্ন তোমার প্যাসেজের মধ্যে তুমি পাবে। যদি এরাম থাকে, দেখো স্থায়ী অপুষ্টি, স্থায়ী একটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু অপুষ্টি একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে যেগুলো থাকে পুষ্টি তার একটা পার্ট তো, কিন্তু দেখো স্থায়ী ভালো, কিন্তু পুষ্টির জায়গায় অপুষ্টি, তার মানে এটা কি করছে না, ফ্রাস্ট্রেটেড, রিজাইন্ড, এই ধরনের কিছু টোন প্রকাশ করছে। তুমি বলবে স্যার কেন এটা নেগেটিভ নয়? নেগেটিভ নয় এই কারণে, কারণ আমরা এটাকে চেঞ্জ করে আনতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? স্থায়ী এটা চেঞ্জ করে আনতে পারি, কোথায় না, অস্থায়ীতে আমরা আনতে পারি। ঠিক আছে, তার মানে অপুষ্টির মানটাকে আমরা কমিয়ে আনতে পারি, কিন্তু অপুষ্টিকে আমরা এলিমিনেট করতে পারি না, তাই না? এই ধরনের টোনকে ফ্রাস্ট্রেটেড বা রিজাইন টোন বলা হয়। ঠিক আছে, যেখানে সবসময় ডিসস্যাটিসফ্যাকশন একটা কাজ করে। ওয়ারি মানে হচ্ছে মানে ক্ষয়ে গেছে, খুব চিন্তা, ঠিক আছে, মানে আমাদের চিন্তার ক্ষয়, এরকম একটা ব্যাপার। আর কি না, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে এবং ইমপ্লাইজ অনগোয়িং ফেলিওর, তাহলে সবসময় এখানে ফেলিওর কাজ করবে। ফ্রাস্ট্রেটেড অর্থাৎ কি, আমরা একটা কাজকে বারবার করছি কিন্তু আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাচ্ছি না, ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, ক্লিয়ার? লাইনটা একদম মুখস্থ করে নাও, তোমার কাজে লাগবে এখনই। 4 নম্বর লাইন দেখো, শোড প্রমিসিং রেজাল্ট। শোড প্রমিসিং রেজাল্ট অর্থাৎ আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। দেখো প্রমিসিং, এই ওয়ার্ডটাকে মুখস্থ করে নাও, যে প্রমিসিং মানে হচ্ছে আশাব্যঞ্জক, তাই তো? শোড মানে দেখিয়েছে, রেজাল্ট মানে ফলাফল। তাহলে যখনই এইরকম কথা বলবে, প্রমিসিং, এই ওয়ার্ডটাকে একদম মুখস্থ করে নাও, প্রমিসিং। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। যখনই প্রমিসিং এই ধরনের ওয়ার্ড আসবে, তখনই সেখানে হোপ কাজ করবে, এনকারেজিং কাজ করবে। অর্থাৎ কি, কাজ হচ্ছিল না, দুম করে একটা ভালো ফল যে চলে এলো আমাদের কাজে, আমরা অনেক বেশি এনকারেজমেন্ট পেয়ে গেলাম। বোঝা গেল? এটাকে পজিটিভ অ্যাডভার্ব বলা হয়, প্রমিসিং। ঠিক আছে, আবার অ্যাডজেক্টিভও বলা হয়, যেহেতু রেজাল্টসের আগে বসেছে, এটা কি না, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা অপটিমিজম বা অপটিমিস্টিক টোনকে এখানে ক্রিয়েট করছে। একদম মুখস্থ করে নাও এইটা। এই ধরনের সেন্টেন্স বেসিক্যালি তোমার একটা প্যাসেজে, যদি ধরো সাপোজ আমি ধরলাম 5টা লাইন আছে, তাহলে লাস্ট 2 লাইন্সের মধ্যে পাওয়া যায়, লাস্ট 2 লাইন্সের মধ্যে এই ধরনের সেন্টেন্স পাওয়া যায়। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, 5 নম্বর দেখো এক্সাম্পল, কুড অ্যাড্রেস মাল্টি ডাইমেনশনাল পোভার্টি। বাংলা কি, বহুমাত্রিক দারিদ্র মোকাবেলা করতে পারে। অর্থাৎ অ্যাড্রেস মানে এখানে কিন্তু আমাদের ঠিকানা নয়, অ্যাড্রেস মানে মোকাবিলা করা। বোঝা গেল? কুড অ্যাড্রেস মাল্টি ডাইমেনশনাল পোভার্টি অর্থাৎ বহুমাত্রিক, চারিদিক থেকে ঘিরে ধরা যে পোভার্টি, দারিদ্রতা, সেটার মোকাবিলা করতে পারে। এই ধরনের সেন্টেন্স একদম লাস্টে থাকবে। মনে রাখবে, কোনো একটা প্যাসেজ যদি দেয়, একদম সেন্টেন্সটা মুখস্থ করে নাও, সাচ টাইপস অফ সেন্টেন্স অ্যাপিয়ার্স ইন দ্য এন্ড অফ দ্যাট প্যাসেজ। অর্থাৎ কি, যদি 3 লাইনের আমাদের প্যাসেজ হয়, এই লাস্ট লাইনে গিয়ে তুমি পাবে। ঠিক আছে, একে পারসুয়েসিভ লাইন বা সেন্টেন্স বলা হয়। টোন কি, পারসুয়েসিভ বা অথরিটেটিভ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? তবে অথরিটেটিভের থেকে আমি এবার তোমাকে একটা কথা বলে দিই, শোনো। যদি অপশনে এই দুটোই থাকে, পারসুয়েসিভ, অথরিটেটিভ, তাহলে তুমি কখনোই অথরিটেটিভকে ধরবে না।
বোঝা গেল? তুমি সবসময় পারসুয়েসিভকে মানে ধরবে। যদি পারসুয়েসিভকে না থাকে, মানে এই ওয়ার্ডটা যদি অপশনে না থাকে, তখন তুমি অথরিটেটিভকে ধরবে। ক্লিয়ার? বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? তাহলে লাইনটা মুখস্থ করে নাও। দেখো এই যে কুড, কুড মানে হচ্ছে আমাদের ক্যানের পাস্ট ফর্ম, তাই তো? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কি না কুড, পাস্ট ফর্ম হচ্ছে কুড। ওকে, এদেরকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব এবং এগুলোর মান হচ্ছে অ্যাবিলিটি। কি না? অ্যাবিলিটি। ওকে, অ্যাবিলিটি টু ওয়ার্ক। আই ক্যান মানে আই অ্যাম অ্যাবেল। এগুলো আমি শেখাবো। আমাদের প্রথম 4টে রাইটিংয়ের ক্লাস হয়ে গেলেই আমরা পার্ট অফ স্পিচে ঢুকবো, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন তোমাদের করতে হবে। আচ্ছা, তো অ্যাড্রেস মানে হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড আর্গুমেন্ট। ঠিক আছে, সলিউশন ওরিয়েন্টেড অর্থাৎ কি, যেখানে সলিউশন আসছে। আর যখনই সলিউশন ওরিয়েন্টেড কথা হবে ওটাকে পারসুয়েসিভ বলা হবে। ঠিক আছে, ওটাকে পারসুয়েসিভ বলা হবে। তাহলে আমরা এই যে 5 ধরনের যে সেন্টেন্স এখানে দেখতে পেলাম, এই 5 ধরনের সেন্টেন্সকে প্রথম কাজ হচ্ছে তোমাকে মুখস্থ করে নেওয়া। কারণ দেখো কিছু জিনিস আছে যেগুলো বোঝার সাথে সাথে মুখস্থ করে রাখলে কি হবে না, তোমার সুবিধা হবে, তোমার ব্রেন বেশি কাজ করবে। ঠিক আছে, তাহলে 5 ধরনের সেন্টেন্স মুখস্থ করে নাও। এগুলো কিন্তু প্রত্যেকটা প্যাসেজের মধ্যে, মানে এই ধরনের সেন্টেন্সই ব্যবহার করা হয় ঘুরিয়ে ফিরিয়ে। তোমাদের আমি মনে রাখবে বেসিক ক্লাসেই 75% কাজ কিন্তু কমপ্লিট করে দিলাম। এবার প্র্যাকটিস করতে হবে এবং বাকি 4 টাইপ দেখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি বুঝলাম, হাউ প্রেডিকেট টোনস ড্রাইভ দ্য মেসেজ। তো এই মেসেজটা কিভাবে আমাদের সামনে আনে, প্রেডিকেট কেন ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কন্ট্রাস্ট, যার মধ্যে নিউট্রাল টোন থাকবে, যেমন রাইজেন বাই 8%, ভার্সেস নেগেটিভ টোন থাকবে স্ট্যাগনেটেড। বুঝতে পারছো? যেমন এগুলো কি হাইলাইট করবে, কোন একটা রিপোর্টের ইমব্যালেন্সকে হাইলাইট করবে। নোট ইট, আমি যে কথাগুলো বলছি তুমি তো এই ক্লাস নোটটা পেয়ে যাবে, কিন্তু আমার কথাগুলোকে ব্রেনের মধ্যে নোট করো। সে নোটটা কি না, যদি নিউট্রাল টোন থাকে, যেটা আমি তোমাকে বললাম যে ডেটা দিলে, দেখেছো এটা কোয়ান্টিটেটিভ ডেটা, তাহলে কোয়ান্টিটেটিভ যদি ডেটা তোমাকে ইউজ করা হয় তার মানে সেটা নিউট্রাল টোন, ওখানে পজিটিভ নেগেটিভ কিছু নেই, তাই না? কিন্তু যদি স্ট্যাগনেটেড ইউজ করা হয় তাহলে সেটা নেগেটিভ। তাহলে যদি এইরকম কন্ট্রাস্ট থাকে কোনো একটা টাইপের মধ্যে, তোমাকে সবসময় বুঝতে হবে যে সেই রিপোর্টের, এখানে আমি এইচডিআই লিখেছি, সেই রিপোর্টের যে রিপোর্টের কথা এখানে বলা হবে প্যাসেজটা, তার ইমব্যালেন্সের কথা বলা হবে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট দেখো, প্রোগ্রেশন, শিফটস ফ্রম কনসার্ন, ফ্রাস্ট্রেশন, হোপ মিরর দ্য প্যাসেজের স্ট্রাকচার, প্রবলেম টু সলিউশন। প্রোগ্রেশন কি টোনকে আমাদের সামনে ক্রিয়েট করা, অর্থাৎ প্রোগ্রেশন টোন তুমি কি করে বুঝতে পারবে, ফ্লো। এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজের ফ্লো, অর্থাৎ যত তুমি পড়তে পড়তে নিচের দিকে যাবে তুমি দেখবে প্রথমে প্রবলেমের কথা বলা হচ্ছে, এখন সলিউশনের কথা বলা হচ্ছে। মনে আছে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, PAS মেথড, প্রবলেম, তাই তো? প্রবলেম থেকে অ্যাজিটেশন, অ্যাজিটেশন থেকে সলিউশন, মনে আছে? তাহলে দেখো প্রত্যেকটা কথা কিন্তু আমি যেগুলো বলি কোথাও না কোথাও কাজে লাগে। এবার যারা বিশ্বাস করতে পারে না তাদের কথা ছেড়ে দাও। তো দেখো যখনই তুমি এই প্যাসেজটা পড়বে, যত তুমি পড়তে পড়তে নিচের দিকে যাবে, তুমি সব সময় বুঝতে পারবে যে আমার একটা প্রোগ্রেশন রয়েছে। হোয়াট ইজ দ্য প্রোগ্রেশন? ফ্রম প্রবলেম টু সলিউশন, এরকম কিছু আজ তুমি পেতে পেতে যাবে। আর লাস্ট হচ্ছে, এটা শেষ লাইনে বেশি থাকে, পারসুয়েশন, যেটাকে পারসুয়েসিভ বললাম তোমাকে, স্ট্রং ফাইনাল প্রেডিকেটস, কুড অ্যাড্রেস, এই ধরনের তোমাকে বলা হবে, কুড অ্যাড্রেস, আচ্ছা কুড সলভ, ঠিক আছে, কুড ব্রিং হোপ, এই ধরনের সেন্টেন্স থাকবে। সবসময় পলিসি চেঞ্জের কথা বলা হবে এবং অ্যাডভোকেসি করবে, অ্যাডভোকেট হয়ে অ্যাডভোকেসি করবে যে এটা করলে হয়তো আমাদের সলিউশন পসিবল। বোঝাতে পারলাম? তো চলো আমরা এবার একটা এক্সাম্পল প্যাসেজ দেখব। তার আগে আরেকটা ছোট এখানে নোট যেটা আছে সেটা দেখে নাও, যে হোয়াই দিস ম্যাটার। তুমি এত ডিপলি, এত সুন্দর করে জিনিসগুলো ব্রেকডাউন করে কেন শিখবে? কারণ প্যাসেজের মধ্যে তোমার সাইকোলজি নিয়ে গেম খেলবে। সাইকোলজিটা কি দেখো একটা এক্সাম্পলে বলছে, ইভেন স্মল ওয়ার্ডস চেঞ্জ হাউ ভার্বস ফিল। যেমন দেখো যদি বলি ফাউন্ড প্রবলেমস, তার মানে এটা নিউট্রাল। আমি যদি বলি হ্যাঁ ওখানে প্রবলেম পাওয়া গেছে, দ্যাট ইজ নিউট্রাল, নো নেগেটিভ অ্যান্ড নো পজিটিভ। কিন্তু আমি যদি বলি ফাউন্ড সিরিয়াস প্রবলেমস, শুধুমাত্র প্রবলেমস নাউন, এর আগে আমি একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এটা ওরিড টোন হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু নিউট্রাল ছিল আর এটা কিন্তু নেগেটিভ বা ওরিড টোন হয়ে গেল, ফার্স্টেটেড টোনে চলে আসলো। ক্লিয়ার? তাহলে নেগেটিভ অ্যান্ড নিউট্রাল এই দুটোকে নিয়ে তোমার সঙ্গে বেশি খেলবে, আর এই দুটোর ওপরেই কিন্তু কোশ্চেন ফ্রেম করা হবে।
আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তো তুমি কি মাথায় রাখবে যখন তুমি কম্প্রিহেনশনের প্যাসেজ সলভ করবে? অ্যাপ্রোচ কি থাকবে? তুমি মেন অ্যাকশন ভার্বের ওপর বেশি জোর দেবে, ঠিক আছে, প্রেডিকেটসের ওপর। ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্যাট ভার্ব মানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোর ওপর তুমি জোর দেবে। এবং তুমি সবসময় এটা দেখবে যে কি বলছে, কমপ্লেনিং নাকি সাজেস্টিং। যদি কমপ্লেনিং হয় তার মানে তুমি বুঝছো যে এখন আমি প্রবলেমে আছি। যদি কমপ্লেনিং হয় তুমি বুঝবে যে কমপ্লেনিংয়ের আমি সেকেন্ড স্টেজ অ্যাজিটেশনে আছি। যখন সাজেস্টিং আছে তখন তুমি চলে এসছো, সলিউশনে চলে এসছো, অর্থাৎ কি প্রবলেম, অ্যাজিটেশন, সলিউশন। ক্লিয়ার? তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি, প্যাসেজ মন দিয়ে দেখো। আমি একটা রিপোর্ট থেকে তোমাদের এটা দেখিয়েছি, আমি পড়ে তোমাদের শোনাই এবং এর পরের স্লাইডে বুঝিয়ে দেবো। দ্য লেটেস্ট ডিস্ট্রিক্ট এইচডিআই রিপোর্ট রিভিলড, দেখো চলে এলো, রিভিল ট্রাভেলিং ডিসপ্যারিটিস। ক্লিয়ার? তার মানে উদ্বেগজনক বৈষম্য প্রকাশ করছে, তাই না? উদ্বেগজনক বৈষম্য প্রকাশ করছে, রিভিল প্রকাশ করছে উদ্বেগজনক বৈষম্য। হোয়াইল পার ক্যাপিটা ইনকাম হ্যাড রাইজেন বাই 8%। দেখো ডেটা ফিট করে দিল এখানে, যে ডেটা ফিট করে দিল পরের সেন্টেন্সে তুমি কি দেখতে পেলে না, নিউট্রাল অর্থাৎ অবজেক্টিভ। তার মানে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ প্রত্যেক মানুষের যে অ্যাভারেজ ইনকাম সেটা আমাদের নিউট্রাল রয়েছে। এবার দেখো এডুকেশন অ্যান্ড হেলথ ইন্ডিকেটরস স্ট্যাগনেটেড, এ দেখো সঙ্গে সঙ্গে নেগেটিভ চলে আসলো, অর্থাৎ পার ক্যাপিটা তো নিউট্রাল আছে, ওকে, দ্যাট ইজ ওকে, বাট এডুকেশন অ্যান্ড হেলথ স্ট্যাগনেটেড, অর্থাৎ এডুকেশন আর হেলথ কিন্তু নেগেটিভ ধরা যেতে পারে, অর্থাৎ তার গ্রোথ কিন্তু নেগেটিভের দিকে যাচ্ছে, তার নেগেটিভ গ্রোথ আসছে। ক্লিয়ার? ইন রুরাল ব্লকস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ডকুমেন্টেড পারসিস্টেন্ট ম্যালনিউট্রিশন। এবং কেন, এবার এ দেখো স্ট্যাগনেটেড ওয়ার্ডটাকে কেন ওরা ইউজ করেছে, কেন নেগেটিভ বলছে? তাহলে ডকুমেন্টেড পারসিস্টেন্ট ম্যালনিউট্রিশন তার মানে তারা কি তোমার আমাদেরকে দেখিয়েছে, তারা কি ডকুমেন্টেশন জমা দিয়েছে যে ওয়ার্কার্সদের মধ্যে, স্পেশালি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের মধ্যে ম্যালনিউট্রিশন, অপুষ্টি খুব স্থায়ীভাবে বাসা বেঁধেছে। ডেসপাইট ফুড সাবসিডিজ, অর্থাৎ কি ফুড সাবসিডি দেয়া সত্ত্বেও তাদের মধ্যে স্থায়ী অপুষ্টি একটা বাসা বেঁধে ফেলেছে। বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে আমাদের চেঞ্জ হতে থাকছে। তাহলে এখানে আমাদের ফার্স্টেশন ক্রিয়েট করছে, আমরা পড়েছি না যে ডকুমেন্টেড পারসিস্টেন্ট ম্যালনিউট্রিশন। এ দেখো পারসিস্টেন্ট ম্যালনিউট্রিশন তুমি দেখবে আমি একটু আগে ডিসকাস করেছি যে এটা আমাদের ফার্স্ট্রেটেড একটা টোন ক্রিয়েট করে। ক্লিয়ার হয়ে গেল? ওকে, নেক্সট দেখো কি বলছে, অ্যান্ড স্কুল ড্রপ আউট রেটস রিমেন্ড হাই। আবার স্কুল ছেড়েও চলে যাচ্ছে, স্পেশালি অ্যামং গার্লস, অর্থাৎ স্কুল ছেড়ে যারা চলে যাচ্ছে কাদের সংখ্যা বেশি না, গার্লসের সংখ্যা বেশি। তার মানে তোমাকে বুঝতে হবে যে গার্লস, দেখো সমাজের একটা প্রজাতির মানুষের কথা এখানে মেনশন করা হয়েছে, তাহলে দিস ইজ ভেরি স্পেশাল, তোমাকে এগুলো আন্ডারলাইন করতে হবে। দ্য ডেটা সাজেস্টেড ইকোনমিক গ্রোথ অ্যালন ওয়াজ ইনসাফিসিয়েন্ট। দেখো ডেটা আমাদের কি সাজেস্ট করছে, ইকোনমিক গ্রোথ তো সাজেস্ট করছে কিন্তু যেটা সাফিসিয়েন্ট নয়। হাউএভার এ পাইলট প্রোগ্রামে, দেখো পাইলট প্রোগ্রাম কম্বাইনিং মিড ডে মিলস উইথ প্যারেন্ট লিটারেসি ওয়ার্কশপ শোড প্রমিসিং রেজাল্টে। দেখো তাহলে আমাদের সামনে প্রমিসিং রেজাল্ট, তাহলে দেখো প্রথমে এই 2-3 লাইনের মধ্যে তোমাকে প্রবলেম বললো, অ্যাজিটেশন বললো, এই জায়গায় দেখো এই জায়গায় অ্যাজিটেশন বললো, এই 2 লাইনের মধ্যে অ্যাজিটেশন বললো। এবার যেই দেখো পাইলট প্রোগ্রামের কথা এলো, অর্থাৎ তোমার পরের 2 লাইন্সের মধ্যে দেখো তোমাকে এবার সলিউশনের দিকে যাচ্ছি কি না, যদি মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে পাইলট প্রোগ্রামের মধ্যে এবং প্যারেন্ট লিটারেসি, বাবা মাকে শিক্ষা দেওয়া হচ্ছে, শোড প্রমিসিং রেজাল্ট, অর্থাৎ আমাদের সামনে হোপফুল বা এনকারেজিং রেজাল্ট কিন্তু আনতে পারে। তাহলে দেখো এখানে হোপফুল ব্যাপারটা চলে আসলো। ওভার 2 years পার্টিসিপেটিং ভিলেজেস saw a 12% decline in child malnutrition and improved school retention। আমি তোমাকে কি বলেছি, 10%, মনে আছে প্রথম স্লাইডে? চিন্তা করো, দরকার হলে একটুখানি ব্যাক করে যাও। আমি বলেছি 10%-এর কম হলে সেটা নিউট্রাল, কিন্তু 10%-এর বেশি হলে দেখো পজিটিভ দিকে যাচ্ছি, সলিউশন ওরিয়েন্টেড দিকে যাচ্ছি। তাহলে ডিক্লাইন করেছে কি না, চাইল্ড ম্যালনিউট্রিশন অ্যান্ড ইমপ্রুভ স্কুল রিটেনশন। 2 বছর ধরে আমাদের চাইল্ড ম্যালনিউট্রিশনকে অনেকটা কমানো গেছে এবং স্কুল রিটেনশন, আবার স্কুলে ফিরে আসা, তার হারও বাড়ানো গেছে, যেটার হার 12%। তার মানে ডেটা ফিট করছে। This indicated that integrated intervention rather than isolated policy could address multi-dimensional poverty more effectively.
তাহলে এটা ইন্ডিকেট করছে ইন্টিগ্রেটেড ইন্টারভেনশন, তার মানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যখনই দেখবে এই ধরনের কোনো কথা থাকবে, ইন্টিগ্রেটেড, মুখস্থ করে নাও ওয়ার্ডটাকে, ইন্টিগ্রেটেড, এরপরে ইন্টারভেনশন থাকতে পারে, প্রোগ্রামস থাকতে পারে, অ্যাপ্রোচেস থাকতে পারে, পলিসিস থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, রাদার দ্যান আইসোলেটেড পলিসি, অর্থাৎ কি আলাদা আলাদা পলিসির থেকে ইন্টিগ্রেটেড যদি পলিসি আমরা লঞ্চ করতে পারি, কুড অ্যাড্রেস, তাহলে আমি একটু আগে কি বলেছি, অ্যাড্রেস মানে হচ্ছে মোকাবিলা করা, এই অর্থে মাল্টি ডাইমেনশনাল পভার্টি মোর এফেক্টিভলি। তাহলে ইন্টিগ্রেটেড ইন্টারভেনশন বা অ্যাপ্রোচ যদি থাকে তবেই কিন্তু সেটা বহুমাত্রিক বা বহুমুখিক পভার্টির সঙ্গে লড়াই করা বা তাকে সলভ করার জন্যে এফেক্টিভলি কাজ করতে পারবে, ইউজফুল হবে। তাহলে দেখো আমি আবার একবার রিপিট করছি, প্রবলেম বলল প্রথম 3 লাইনে, অ্যাজিটেশন বলল মোটামুটি পরের 2 লাইনে, মানে 5 লাইনের মধ্যে, আর লাস্ট যে লাইনগুলো দেখলাম আস্তে আস্তে প্রবলেম থেকে সলিউশনের দিকে গেল, প্রবলেম থেকে সলিউশন ওরিয়েন্টেড বললো, যেটাকে পারসুয়েসিভ নেচার বলা হয়, পারসুয়েসিভ নেচার। অল ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে নিচের কমেন্ট বক্সে পজিটিভলি তোমরা কিন্তু বলবে যে ইয়েস আমরা বুঝতে পেরেছি, তবে না আমি বুঝবো। তোমরা প্রত্যেকে লেখো, তোমরা অনেকে দেখো কিন্তু লেখো না, কিন্তু লিখবে, কারণ এটা ইউটিউব নয়, এটা কিন্তু স্পেশাল ক্লাস, যেখানে তোমার, আমরা তো বলবোই কিন্তু তোমার রিপ্লাই না পেলে আমরা কি করে বুঝবো, তাই না? তো এই হচ্ছে আমাদের কমপ্লিট ব্যাপার, যেগুলো আমরা তোমাকে বুঝিয়ে দিলাম। আমরা এই নোটের মধ্যে যেগুলো তোমার গ্রিন করে করে দিয়ে দিয়েছি সেগুলো তুমি পেয়ে যাবে নোটের মধ্যে। আর একটা লাস্টে আমরা একটা কোয়েশ্চেন দেখছি, ঠিক আছে? এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পজিটিভলি তুমি কমেন্টে লিখবে, কোয়েশ্চেনের অ্যান্সারটা পজিটিভলি কমেন্টে লিখবে। আমি দেখতে চাই যে তোমরা যে কজন কোর্সটা এনরোল করেছো প্রত্যেকের উত্তর আছে। দ্য টোন অফ দ্য ফ্রেজ ইন্টিগ্রেটেড ইন্টারভেনশন ক্যান বি বেস্ট ডেসক্রাইব অ্যাজ স্কেপটিক্যাল, যার বাংলা মানে সন্দেহবাদী, অথরিটেটিভ, যার বাংলা মানে কর্তৃত্ববাদী, পারসুয়েসিভ, যার মানে হচ্ছে প্ররোচনামূলক অর্থাৎ সলিউশন ওরিয়েন্টেড, এবং ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। তো কোনটা হবে কারেক্ট অপশান? আমি তোমাদের প্রত্যেকের উত্তর রিপ্লাই কিন্তু আমাদের নিচে কমেন্ট বক্সে দেখতে চাই। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের লেসন। যদি একবার লেসনটা বুঝতে না পারো, বারবার ফার্স্ট টু লাস্ট এই লেসনটা তুমি দেখো। ওকে, ক্লিয়ার? যদি এই লেসনটা তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তবে তুমি হোমওয়ার্ক সলভ করতে পারবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে। এর পরের ক্লাস আমাদের এসে রাইটিংয়ের উপর আসছে, ঠিক আছে? সাবজেক্ট প্রেডিকেট ইউজ ইন এসেস। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে ওয়ান মোর ভ্যালুয়েবল অ্যান্ড ইম্পর্টেন্ট তোমার ক্লাস নিয়ে।